উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। দেশ থেকে রাজ্য এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবরাখবর শোনার আগে অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত এবং কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি। আরও এক গুপ্তচরের খোঁজ, নজরে আরও এক পাকিস্তানি হাই কমিশনের আধিকারিক। ভারত সরকার আরেক পাক আধিকারিককে পার্সোনা নন গ্রাটা বলে ঘোষণা করল। 24 ঘন্টার মধ্যে তাকে ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে। জানা গিয়েছে, ভারতে পাক হাই কমিশনার ওই কর্মী তার অফিসিয়াল স্ট্যাটাসের বাইরে গিয়ে সন্দেহজনক কার্যকলাপ করছিলেন। সেই কারণেই তার উপরে এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ঘোষণা করা হয়েছে পার্সোনা নন গ্রাটা হিসেবে, অর্থাৎ তার এই দেশে থাকার আর অধিকার নেই। 24 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক এই বিষয়ে পাকিস্তান হাই কমিশনকেও নোটিশ পাঠিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে পাক হাই কমিশনকে স্পষ্ট বার্তায় জানিয়েছে যে ভারতে থাকা পাকিস্তানি কূটনৈতিক বা অন্য কোনো আধিকারিক যেন তাদের সুবিধা বা পদের অপব্যবহার না করে। এই বিষয়টি পাক সরকারকে নিশ্চিত করতে বলা হয়েছে। সূত্রের খবর, পাক হাই কমিশনের অন্দরে কাজ করা ওই ব্যক্তি ভিসা পরিষেবার আড়ালে গুপ্তচরবৃত্তি করছিলেন। ভারত সরকার তা জানতে পেরেই দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত 13ই মে এক পাকিস্তানি আধিকারিককে একইভাবে ফেরত পাঠানো হয়েছিল। তার বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ ছিল। এদিকে ভারত পাক আধিকারিককে বিতাড়িত করতেই পাল্টা জবাবে ইসলামাবাদও ভারতীয় হাই কমিশনের এক আধিকারিককে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করেছে এবং তাকে ভারতে ফিরে যেতে বলেছে। কাশ্মীরের পেহেলগাঁওতে সাধারণ পর্যটকদের উপরে জঙ্গি হামলা হয়েছে। এর জেরে ভারত পাকিস্তানের সম্পর্কের ফাটল আরও গভীর হয়েছে। ওই ঘটনার পরে দুই দেশই একে অপরের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়া ক্ষেত্রেও। ভারত এই জঙ্গি হামলার পাল্টা জবাব দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। এই ঘটনার পরে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে তারা পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে আর কোনো ম্যাচ খেলবে না। কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট মহলে একটি গুঞ্জন ছিল, আসন্ন এশিয়া কাপে ভারত অংশগ্রহণ করবে না। তবে এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তাতেও কিন্তু জল্পনা থামছে না। আইসিসি ইভেন্টগুলিতে ভারত পাকিস্তান ম্যাচের সম্ভাবনা কি? শোনা যাচ্ছে আইসিসির বার্ষিক সভাতে এই বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বোর্ডের এক সূত্র জানিয়েছে আইসিসির নকআউট টুর্নামেন্টগুলিতে ভারত পাকিস্তানের মুখোমুখি না হওয়ার সম্ভাবনা খুবই কম। দুই দলকে যাতে একই গ্রুপে না রাখা হয় এ নিয়ে আলোচনা করা হতে পারে। আইসিসির এই সভা 17 থেকে 20 জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা। বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে আইসিসির বার্ষিক সভায় এই বিষয়টি নিঃসন্দেহে আলোচনার জন্য উঠবে। ভারত ও পাকিস্তানের দুই দলকে একই সঙ্গে বা একই গ্রুপে না রাখার সম্ভাবনা থাকছে। সন্ত্রাসবাদকে কোনোভাবে বরদাস্ত করবে না ভারত, সাব বার্তা কেন্দ্রের। আর সেই বার্তায় বিশ্বের দুয়ারে পৌঁছে দিচ্ছে কেন্দ্রের পাঠানো সর্বদলীয় প্রতিনিধি দল। ইতিমধ্যেই জাপানে পৌঁছেছে কেন্দ্রের প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা। প্রতিনিধিদের মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার সকালে কেন্দ্রের প্রতিনিধি দল টোকিওয়ে ভারতীয় দূতাবাসে যান। সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান। এরপর ভারতের রাষ্ট্রদূত সিভি জর্জের সঙ্গে দেখা করে কথা বলেন। এরপরে জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইউয়ার সঙ্গেও দেখা করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সঙ্গে থাকার বার্তা দেন জাপানের বিদেশমন্ত্রী। ভারত যেভাবে জবাব দিয়েছে তার প্রশংসাও করেন। গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সঞ্জয় ঝা বলেন, সবথেকে বড় সমস্যা হলো সন্ত্রাসবাদ পাকিস্তানের নীতির অংশ। এই প্রতিনিধি দলের কাজ হলো পাকিস্তানের আসল রূপ বিশ্বের সামনে আনা। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেয়, পাকিস্তানের সমর্থনেই সন্ত্রাসবাদের বারবারন্ত। টোকিওয় বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গী বলেন, আমরা জাপানে সফর শুরু করেছি। প্রথমেই আমরা ভারতীয় দূতাবাসে এসেছি। জাপানের অ্যাম্বাসেডর ও তার টিমের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে জাপানের কী দৃষ্টিভঙ্গি তা বুঝতে চাইছি আমরা। এই প্রতিনিধি দল জাপানের পর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরেও যাবে। সেখানেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং অপারেশন সিঁদুরের গুরুত্ব বোঝাবে। কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সঞ্জয় ঝা।
সদস্য দলে রয়েছেন মোহন কুমার, বিজেপি সাংসদ ডক্টর হিমাঙ্গ যোশী ও অপরাজিতা সারঙ্গী, ব্রিজলাল প্রধান বড়ুয়া, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম সাংসদ জন ব্রিকটাস। সীমান্তে নয়, দেশের রাজধানীতেই সন্ত্রাস হামলার পরিকল্পনা ছিল। গোয়েন্দাদের তৎপরতায় এড়ানো গেল সেই হামলা। ধরা পড়ল 2 সন্দেহভাজন পাক জঙ্গি। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই পাঠিয়েছিল এদের, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজনের নাম আনসারুল মিয়া আনসারি। ওই ব্যক্তি মিলিটারির গোপন তথ্য পাচার করত পাকিস্তানে। দিল্লিতে বড়সড় সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। তার আগেই গোয়েন্দারা তাদের ধরে ফেলে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ধৃত এই পাকিস্তানি এজেন্টদের সম্পর্কে জানুয়ারি মাসেই খবর এসেছিল। গোপন সূত্রে খবর মিলছিল আইএসআই গুপ্তচর নেপালের পথ ধরে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করবে। ভারতীয় সেনার বিভিন্ন দপ্তর ঘাঁটির তথ্য, ছবি ও জিও লোকেশন পাকিস্তানে পাচার করাই তাদের লক্ষ্য ছিল। দিল্লিতে স্লিপার সেল হিসেবে কাজ করছিল। অন্যদিকে আকলাক আজম নামক আরেক পাকচরকেও গ্রেপ্তার করা হয়েছে। রাঁচি থেকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে আনসারুলকে পাকিস্তানের সেনার গোপন তথ্য জানাতে সাহায্য করছিল। গোয়েন্দা সূত্রের খবর, পেহেলগাঁও হামলার আগেই দিল্লিতে হামলা চালানোর পরিকল্পনা করছিল পাকিস্তানের স্লিপার সেলের সদস্যরা। কিন্তু গত ফেব্রুয়ারিতেই আনসারি দিল্লি পুলিশের হাতে ধরা পড়ে যায়। তার কাছ থেকে সেনা সংক্রান্ত গোপন তথ্য উদ্ধার করা হয়। নেপালের পথ দিয়েই পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। জানা গিয়েছে আনসারুলের প্রশিক্ষণ রাওয়ালপিন্ডিতে হয়েছিল। আইএসআই তাকে ভারতের সেনার যাবতীয় গোপনীয় তথ্য সিডিতে করে পাকিস্তানে পাঠাতে বলেছিল। সন্ত্রাসবাদ জারি রাখলে যে ভুগতে হবে তা আগেই বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। পেহেলগাঁও হামলার পর যোগ্য জবাব দেওয়ার সেই দৃশ্য দেখেছে দেশবাসী। তবে ফের এমন হলে তার নিছকই আক্রমণেই থেমে থাকবে না, কারণ দেশবাসীর ভাবাবেগও জড়িয়ে রয়েছে। অপারেশন সিঁদুরের পর রাজস্থানের বিকানের এসে স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী। বললেন, মোদির শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বয়ে যাচ্ছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে এদিন ফের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদী। প্রতিটা সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে বড় মূল্য দিতে হবে। পাকিস্তানের সেনাদেরই এর ভরপাই করতে হবে। পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা মেটাবে। প্রধানমন্ত্রী বলেন, দিল্লি থেকে রাজস্থানের যে বিমানবন্দরে তিনি নেমেছেন, এটিও নিশানা করেছিল পাকিস্তান, কিন্তু সফল হয়নি। সামান্যটুকুও ক্ষতি করতে পারেনি। তিনি পাক প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন, এখান থেকে কিছু দূরেই রয়েছে পাকিস্তানের এয়ারপোর্ট, ইতিমধ্যেই আইসিইউতে পড়ে রয়েছে বলে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, এরপর কথা হলে শুধুই পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে, পিওকে নিয়ে। যদি পাকিস্তান সন্ত্রাসবাদীদের রপ্তানি জারি রাখে, তাহলে প্রতিটার জন্য মূল্য দিতে হবে। পাকিস্তানকে জল সরবরাহ করবে না ভারত, তার অধিকার খোয়াতে হবে। ভারতীয়দের রক্তের সঙ্গে খেললে পাকিস্তানকে বড় মূল্য চুকাতে হবে। এটাই ভারতের সংকল্প, আর গোটা বিশ্বের কোনো শক্তি আমাদের এই সংকল্প থেকে নড়াতে পারবে না। এদিন মোদি বলেন, মোদির শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বয়ে যাচ্ছে। 22 এপ্রিল ধর্ম বেছে বেছে খুন করা হয়েছে। সরকার 3 বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছিল। সিঁদুর যখন বারুদ হয়, তখন তার ফল দেশবাসী দেখেছে। 22 এপ্রিল হামলার বদলা আমরা 22 মিনিটে নিয়েছি। কোভিডের থাবায় ফের বেসামাল শেয়ার বাজার, তেমনটাই ইঙ্গিত মিলল বৃহস্পতিবার। গত কয়েকদিন ধরে বেশ ঊর্ধ্বমুখী ছিল বাজার, কিন্তু গতকাল থেকে কোভিড ছড়ানোর ঘটনা প্রকাশ্যে আসতেই বাজারে ধস নামল। এক ধাক্কায় 1000 পয়েন্টেরও বেশি পড়েছে সেন্সেক্সের সূচক। এহেন পরিস্থিতিতে সিঁদুর মেঘ দেখছেন বিনিয়োগকারীরা। অতিমারির আতঙ্ক ফের ফিরতে শুরু করেছে। হংকং, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সহ এশিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতেও আক্রান্ত 257 জন। তার মধ্যে একমাত্র কেরলেই আক্রান্তের সংখ্যা 182। অল্প পরিমাণে হলেও কোভিডের আক্রান্তের সংখ্যা বাড়তেই মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদের মতো বড় শহরগুলিতে এহেন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন আমজনতাও। এই আতঙ্কের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বৃহস্পতিবার 1000 পয়েন্টেরও বেশি পড়ে যায় সেন্সেক্স। ধস নামে নিফটিতেও। 275 পয়েন্ট পতন হয় নিফটির সূচকে। দিনের শেষে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ। সেন্সেক্স আগের দিনের থেকে 600 পয়েন্ট কম থেকেই বন্ধ হয়েছে শেয়ার বাজার। ফলে প্রশ্ন উঠছে, আচমকা বাজারে ধস নামার নেপথ্যে কি করোনা আতঙ্ক? ইসরায়েলি হানায় সম্ভবত প্রাণ হারিয়েছে হামাসের অন্যতম প্রধান মোহাম্মদ সিনওয়ার। এমনটাই দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই সঙ্গেই তার দাবি,
এখনও পর্যন্ত অন্তত 10,000 জঙ্গি খতম করেছে ইসরায়েলি সেনা। জেরুজালেমে এক সাংবাদিক সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, আমরা 10,000 জঙ্গি খতম করেছি। আমরা ওই খুনিদের নেতা দৌব, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারকেও নিকেশ করে দিয়েছি, আর সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকে মেরে ফেলা সম্ভব হয়েছে। আমাদের সেনা গাজার আরও এলাকা দখল করে ফেলেছে। শেষ পর্যন্ত ওই ভূখণ্ডের সমস্ত অংশই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু এখনও হামাসের কাছে রয়েছে বহু পণবন্দি। তাদের কি হবে? নেতানিয়াহুর দাবি, সমসাময়িক যুদ্ধবিরতিতে তাদের আপত্তি নেই, সেই সময়ে পণবন্দীদের ফেরানো সম্ভব হবে। কিন্তু অন্যথায় ইসরায়েলি সেনা গাজার পুরোপুরি দখল না নেওয়া পর্যন্ত তারা স্থায়ী যুদ্ধবিরতির দিকে যেতে রাজি নন।